চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। শীতের আমেজ আর নাটকের প্রতি টান, এই দুই মিলিয়ে তিলোত্তমা কলকাতা এখন মাতোয়ারা। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত হয়ে গেল নাট্যমেলা ২০২৫। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ থেকে শুরু করে গিরিশ মঞ্চ, শহরের বিভিন্ন মঞ্চে এখন নাট্যপ্রেমীদের জন্য যেন এক মহামিলন মেলা। নন্দন চত্বরে একতারা মুক্তমঞ্চের প্রাঙ্গণে প্রতিদিন বিকেলে এই উপলক্ষে বসেছিল থিয়েটারের আড্ডা, যেখানে প্রথিতযশা নাট্য ব্যক্তিত্বরা আলোচনা করলেন থিয়েটারের বর্তমান, ভবিষ্যৎ এবং বিবর্তনের নানা দিক নিয়ে। সংগঠনের অন্দরে বাহিরে এই বিষয়ে দর্শকদের সামনে নিজেদের মতামত রাখলেন সৌমিত্র মিত্র, বিজয় মুখোপাধ্যায়, কন্যকা এবং ইন্দ্রজিৎ চক্রবর্তী। সংগঠনের কি কোনো মৌলিক নীতি মাথায় রেখে আপনারা? না, নীতি নীতি বলে কিছু হয় না। কোন নীতি, আমার একটা নীতি থাকে, আদর্শ থাকে যে আমি একটা ভালো কাজ করছি, সেই কাজটা তো ফাঁকি দেবো না। আমি কাউকে সংগঠন করতে গিয়ে আমাকে চটাতে হয় না, কাউকে চটাতে হলো সে চটানোর মধ্যে যেন একটা মন্দ মধুর হওয়ার, মন্দ মধুর হওয়া না থাকে, আমি চটিয়ে দিলে সে আমার উপরে দিয়ে। মানে সেটা কি আপনি সংগঠনের অন্দরে চটানোর কথা বলছেন না বাইরে? বাইরে মানে সেটা বাইরে গিয়ে পরে কখনো ঘন ছাড়িল, কখনো ঘনাইয়া চলে আসে, আমার সংগঠনটাকে একদম উল্টে দিয়ে চলে গেল। এমন 2005 সালে 2004 সালে 21 বছর হল। 2004 সালে আমি শুরু করি। আমার প্রথম কনস্টিটিউশন যেটা জমিদাতে সই করেছিলাম, এখন 3 দিকে লোক, একজন নেই গৌতম হালদার বড়, একজন বিপ্লব চট্টোপাধ্যায় নেই, একজন ব্যক্ত করছে। ক্রিয়েটিভ অ্যাওয়ারনেস যেটা বলো তুমি, সেইটার উপর জোর দাও নাকি অ্যান্টি এস্টাবলিশমেন্ট কিভাবে করবো এরকম জোর দাও? মানে আমাদের সংগঠনের নীতিটা কি নাট্য নির্বাচনের ক্ষেত্রে? আমাদের যখন আমরা কোনো একটি নাটক যেই লিখুক না কেন, আমাদের ওরকম থাকে না যে এই নাটক লিখবে কি ওই নাটক লিখবে, সেরকম থাকে না। যে কোনো, যে সবেমাত্র দল জয়েন করেছে 1 বছর হলো, সেও এসে বলে যে আমি একটি নাটক লিখেছি, আমি কি পড়তে পারি? তো আমাদের প্রসেসটা এরকম হয় যে সে নাটকটি পড়ে, কিংবা আমি যদি লিখে থাকি আমি পড়ছি, এবং সেখানে দলের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা সদস্য সেদিন উপস্থিত থাকে, এবং প্রত্যেকের রেসপন্সটা সেদিনকে নেওয়া, যে কিরকম লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, কোন জায়গাটা ভালো লাগছে, কোন জায়গাটা একটু এটার বদলে ওটা হলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেভাবে যাই, যেভাবে ফ্লোটা যায়, সেটা হচ্ছে যে নাটকটা শুনে আমার মানে যারা সদস্য বসেছে, আমার ইচ্ছে করছে এই সংলাপটা আমি বলতে চাই কি চাই না, এটা প্রাইমারি। এবং সেখানে যদি অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথা থেকে থাকে, এবং সেটা না বাই প্রোডাক্ট, সেটাকে উদ্দেশ্য করে আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথা বলবো বলে নাটক করা, বিষয়ের ওরকম কোনো বাউন্ডারি নেই। আমি এই বিষয়ে নাটক নির্বাচন করব বা কিছু, মোটামুটি আমাদের যে কটি নাটক হয়েছে সামাজিক বিষয় আছে, সামাজিক প্রেক্ষাপটের ওপরই তৈরি করা নাটক, এবং কিছু কিছু, যেহেতু আমাদের দলে মানে সবারই মানে বয়স সীমাটা মোটামুটি ওই 20 থেকে শুরু করে 40, তার বেশি নেই আর কি, মানে 1-2জনই 40 আর কি। তো সেক্ষেত্রে আমাদের কন্টেন্টটা একটু মনোগ্রাহী, এবং তারা তাদের বন্ধু বান্ধবদের দেখাতে যেটা ভালোবাসবে সেই রকম কন্টেন্ট আমাদের বেশি উঠে আসছে। আমি কতগুলো নাটকের নাম বলি। আমাদের রিসেন্ট যে নাটকগুলো, ডিজনিল্যান্ড সবার ভালো লেগেছে, ডিজনিল্যান্ড, এবং রিসেন্টলি ডিজনিল্যান্ড একটি বৃদ্ধাশ্রমকে নিয়ে গল্প,
কোথাও গিয়ে একটা না, এটা বৃদ্ধাশ্রমেরও যে একটা ইউটিলিটি আছে, এবং কেন বৃদ্ধাশ্রম আমার মনে হয় একটা নিউক্লিয়ার ফ্যামিলির থেকে বৃদ্ধাশ্রম বেটার, সেইটাকে তুলে ধরার চেষ্টা করে। অর্থ সমাগম কি করে হবে সেটার আপনার একটা বেসিক আইডিয়া আছে। তিনটে আপনার থিয়েটার দল, এটা আপনি কিভাবে সামলান? আমি সবসময় একটা বলতে পারেন একটা 4P আর একটা 3C এরকম একটা মডেলে চলবার চেষ্টা করেছি। তার সাথে এই কানেক্টিভিটিটা আমি মেনটেন করি। এই কানেক্টিভিটি মেনটেন করার ফলে আমার নিজের লড়াইটা, যেটা আমার কাছে খুব কঠিন বলে মনে হয় বা সবার কাছে খুব কঠিন বলে মনে হয়, যখন দেখি যে পশ্চিমবঙ্গে প্রায় 2000 দল আছে, সেই 2000 দলের মধ্যে 400 থেকে 500 হচ্ছে অ্যাক্টিভলি থিয়েটার করে, নিরন্তর থিয়েটার চর্চা করে, এবং তাদের প্রত্যেকের সাথে আলাপ করা, সেই দলটায় কতজন মেম্বার, তারা কিভাবে চলে, তাদের ভাবনা কি, তাদের পলিটিক্যাল ওরিয়েন্টেশন কি, তাদের অর্থ কিভাবে জোগাড় হয়, তাদের কি ইচ্ছে করে বলতে থিয়েটারের মাধ্যমে, এইটা আমি একটু জানবার বুঝবার চেষ্টা করেছি। যে আমি একা একা যে থিয়েটারটা ভাবছি বা করছি আমার কিছু সঙ্গীর সাথে নিয়ে, সেটা কোচবিহারের লোকটা কি ভাবছে, বা রায়গঞ্জের লোকটা কি ভাবছে, বা পুরুলিয়ার লোকটা কি ভাবছে, বা বর্ধমানের লোকটা কি ভাবছে, যার যে হয়তো আমার থেকে আরো বেশি, বা ধরুন বম্বে, দিল্লি, পুনা, ওরা চেন্নাই, ওরা কি ভাবছে, যে আমার থেকে বেশি কসমোপলিটন বা আমার থেকে একটু বেশি ধরুন মফস্বলীয় জায়গায় রয়েছে, এই প্রত্যেকের থিয়েটার অ্যাঙ্গেলটা বোঝবার চেষ্টা করি। আর এটাকে আমি ওই গাছের রুটস বা কানেক্টিভিটি এটা দিয়ে মানে এইটা বোঝার আমি যেটা বুঝতে পারছি, এটা বুঝলে কি আপনার এই সুবিধা হয় যে আপনি আপনি ধরুন একটা স্মল টিকিট সাইজ একটা থিয়েটার করলেন, মানে যেটা আমি অর্ধশেষ রজনী আমাদের থিয়েটার, সেটা আমি 15,000 টাকা, 25,000 টাকা, 40,000 টাকা করতে পারবো না কুচবিহারে, কি সম্ভব নয় অত বড় সেটিতে। তাহলে কি আপনি একটা 10-15 হাজার টাকার, যেটা কুচবিহারের দলের সামর্থ্যের মতো, সেরকম থিয়েটার তৈরি করেন আপনাদের সংগঠনটাকে বাঁচিয়ে রাখার জন্যে? হ্যাঁ, যে আমি সেই প্রসঙ্গটা আসছি। তার আগে আমি বলে দিই যে CC3 এর মধ্যে সেকেন্ড সিটা ছিল হচ্ছে কাণ্ড, গাছের যে কাণ্ডটা, মোটা একটা কাণ্ড, প্রথম সিটা কানেক্টিভিটি, কানেক্টিভিটি। দ্বিতীয় সিটা দ্বিতীয় সিটা হচ্ছে যে কাণ্ডটা, মানে যেটাকে আমি বলবো তার কালচার। হ্যাঁ, এবং সেইখানে হচ্ছে থিয়েটার দল বা সংগঠনটা কাজ করে। সংগঠনটা যত শক্তিশালী, তার অর্থনৈতিক, তার বৌদ্ধিক, এবং তার যে মানুষজনদের নিয়ে তার যে সংগঠনটার যে মাস, সেটা যতটা শক্তিশালী হয়, গাছ তত যেমন দাঁড়িয়ে থাকে, থিয়েটার সংগঠনও সেইভাবে চলতে পারে। কারণ শুধু ক্রিয়েটিভিটি দেখলে হবে না, শুধু অর্থের দিকটা দেখলে হবে না, তার মধ্যে একটা কোনো দর্শন থাকতে হবে, একটা কোনো দূরদৃষ্টি থাকতে হবে, যেটা অ্যাচিভমেন্টের জন্য নিরন্তর আনন্দের সাথে সমস্ত মানুষগুলো ওখানে লেগে থাকে। না, তাহলে কি আপনি এটা সাজেস্ট করছেন যে দেখুন এখানে অনেক নাট্য দলের বিভিন্ন মেম্বাররা রয়েছে, যে তারাও যদি এই কানেক্টিভিটিটা বাড়াতে শুরু করে, মানে এই 2000 দলের মধ্যে 2000 না হোক 400 দলের সঙ্গে যদি কানেক্টিভিটি বাড়াই, এবং আমরা সেরকম মাপের যদি একটা থিয়েটার করতে পারি, যেটা নিয়ে আমি ট্রাভেল করতে পারি অল ওয়েস্ট বেঙ্গল, অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল, তাহলে কি আমার অর্থ সমাগম হবে, আমার সংগঠনটা বেঁচে থাকবে? হ্যাঁ, আপনি কি সাজেস্ট করেন? এই ব্যাপারে হচ্ছে যে যিনি যিনি দলের কর্ণধার বা যারা পলিসি মেক করবেন কোনো একটি দলের কাজ সম্পর্কে, তাদের ভাবনা চিন্তার উপরে এটা নির্ভর করবে। কারণ ব্যাপারটা হচ্ছে যে এখন থিয়েটার তো অনেক ধরনেরই আছে। আমি যদি শুধু প্রসেনিয়ামটাকে ধরে নিই, এবং প্রসেনিয়ামটাকেও বোঝবার জন্য আমি যদি একাঙ্ক নাটক এবং পূর্ণাঙ্গ নাটক, ফুল লেন্থ এবং অনেক স্বল্প দৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য নাটকের ফরম্যাটে একটু বোঝবার জন্য ভাগ করে নিই, তাহলে দেখা যাবে যে এই মুহূর্তে মানুষের সার্ভাইভাল বা মানুষের বেঁচে থাকার জন্য যে ভয়ঙ্কর প্রেশার তৈরি হয়েছে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, কর্মসংস্থানের জায়গা থেকে, তার জন্য মানুষের কাছে থিয়েটারটা অত ইম্পর্টেন্ট জায়গায় নেই। থিয়েটারের চাহিদা কমেছে। তো যখনই থিয়েটারের চাহিদা কমেছে, ফলে যে থিয়েটারগুলো তৈরি হচ্ছে তাতে দেখা যাচ্ছে, আপনি যদি একটা পশ্চিমবঙ্গের ডেটা নেন, তাহলে দেখবেন যে 90% থিয়েটার হচ্ছে স্বল্প দৈর্ঘ্য, আর 10% হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য। আমি স্বল্প দৈর্ঘ্যকে 1 ঘন্টা, পূর্ণ দৈর্ঘ্যকে 2 ঘন্টা বলে বোঝবার জন্য ধরছি। তো ন্যাচারালি এবার আপনি মানে থিয়েটার করতে গেলে তো আপনার একটা অর্থের যোগান দরকারই। আমি বৌদ্ধিক জায়গা, সংগঠন, পাশাপাশি যেটা মেইন দরকার হয়ে যাবে একটা অর্থ, সেই অর্থের সংস্থান 3-4টে রকমই হতে পারে। এক হচ্ছে আপনারা যদি আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা আরো অন্যান্য যে সমস্ত অর্থের জন্য থিয়েটারের জন্য অনুদান দেন, সেখান থেকে একটা যোগাযোগ করে কিছু পয়সা আনা যেতে পারে। বা আপনি এমন একটি থিয়েটার বানালেন, লাইক আপনি যেটা উদাহরণ দিলেন অর্ধশেষ রজনী, বা আমি উদাহরণ হিসাবে আমরা আড্ডায় বসে আছি বিজয়দা, আপনি আমাকে তুই করে বলেন। হ্যাঁ, তুই করে। তো সেখানে আমি যেমন যখন বিজয় তেন্ডুলকারের কন্যাদান বা
গিরিশ কার্নাডের নাগামন্ডালা করছি বা আর্থার মিলারের প্রাইস অবলম্বনে মূল্য নাটক করছি, তখন তার অর্থনীতি একটা আলাদাভাবে চলে। মানুষজন বিভিন্ন ভালো ভালো শিল্পীদের দেখতে আসেন, বিভিন্ন ভালো নাটককার, ভালো ডিরেক্টরের নাটক দেখতে আসেন। সেখান থেকে টিকিট বিক্রি হয়ে যে সেল প্রসিডস হয়, সেখান থেকে একটা অর্থ দলে আসে, যদি সেটা সেই মানের হয় এবং সেই অতটা রেসপন্স সমাজ থেকে আদায় করতে পারে। ঠিক, কিন্তু সেই নাটক তো দীর্ঘদিন চালানো সম্ভব হয় না। দীর্ঘদিন চালানো সম্ভব হচ্ছে না, হয়নি, এবং ক্রমশ আপনি যদি দেখেন মানে জাস্ট ক্রিকেটের মতো, টেস্ট ক্রিকেট থেকে সেটা ওডিআই তে গেছে, ওডিআই থেকে T20 T20 তে এসে এখন শুনছি T5 হবে। হ্যাঁ, তো তার মানে মানুষের হাতে সময় কমেছে, মানুষের ধৈর্য কমেছে আফটার দিস স্মার্টফোন অ্যান্ড অল দিস ফেসবুক অ্যান্ড এভরিথিং। বুঝলাম। তাহলে আমি একটু সাম আপ করছি। তখন একটা লাইন, তখন ওই আপনাকে যে 90% যে সেগমেন্টটা এখনো সমাজে বেঁচে আছেই, যেটার ওপর মানে অন্তত পশ্চিমবঙ্গের যেটুকু থিয়েটার ট্রাভেল বা নলেজ আমি গ্যাদার করেছি, দেখতে পাচ্ছি যে ওই 500 দলের 400 দল ওই ফরম্যাটটার ওপর বেঁচে আছে, যেগুলো 1 ঘন্টার ফরম্যাট। ঠিক। ওই ফরম্যাটের নাটক যদি আপনি রাখেন, যেখানে ইনোভেশন, স্ক্রিপ্ট আর অ্যাক্টিং এর উপর জোর দিয়েই আপনাকে যেতে হবে, খুব বেশি খরচা এবং করতে সেই পারবেন না। কানেক্টিভিটি এবং সেই ট্রাভেলিং এবং করে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় অনেক ছোট ছোট নাট্য শুধু মঞ্চে অভিনয় নয়, নাট্যমেলা চত্বরে পাওয়া গেল থিয়েটার বিষয়ক বইয়ের বিপুল এক সম্ভার। আড্ডার ফাঁকে শহরবাসী খুঁজে নিল তাদের পছন্দের রসদ। মেলায় দেওয়া স্টলে আমরা পেয়ে গেলাম কয়েকজন নিয়মিত নাট্যকর্মীকে। তারা জানালেন, আমার নাট্যদলের নাম দমদম পূর্বসিথি নাট্য সৃজনী। আমাদের এই দলটি 2004 সালে তৈরি হয়েছে। আমরা নাট্যদল চালানোর সঙ্গে সঙ্গে নাট্য পত্রিকা নিয়েও কাজ করে থাকি। তো প্রবন্ধ, নাট্য সমালোচনা, নাট্য ব্যক্তিত্বের সাক্ষাৎকার, এই সবের উপরে আমাদের পত্রিকা চলছে। দীর্ঘ প্রায় 20 বছরের ওপর আমরা পত্রিকা চালাচ্ছি। বছরে 3টে বই আমরা প্রকাশ করে থাকি। আমাদের নিজস্ব নাট্য প্রযোজনাও আছে অনেক। সাম্প্রতিক প্রযোজনা লাক্ষাগৃহ এবং বিহনন নাটক। লাক্ষাগৃহ পূর্ণাঙ্গ নাটক, বিহনন স্বল্প দৈর্ঘ্যের নাটক। এবং জনপ্রিয় নাটক থানা থেকে আসছি, গত বছর আমরা করেছি। আমাদের মোটামুটি প্রায় 20 থেকে 25টা নাটক আমরা প্রযোজনা করেছি এর মধ্যে। আর আমাদের নাট্য পত্রিকা বা নাট্য সম্বন্ধীয় যে সমস্ত বই, প্রায় 100টার কাছাকাছি আমাদের টাইটেল হয়ে গেছে। যাদবপুর মন্থন নাট্যদল থেকে আমরা এই মেলায় অংশগ্রহণ করেছি। আমরা আমাদের দল করবার পাশাপাশি যেটা করি সেটা হচ্ছে একটা প্রকাশনা, মৌহারি নামে দীর্ঘদিন ধরে চলে আসছে। বলা ভালো, মৌহারি প্রকাশনা আমাদের দলেরও আগে, কিন্তু মন্থন আর মৌহারিকে একসাথে করেই আমাদের এই পথ চলা। মূল লক্ষ্য থিয়েটার। এর সঙ্গে আমাদের দলের বয়স 15তম বছর। যাদবপুর মন্থন দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। শুধুমাত্র কলকাতা শহর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা পারফরমেন্স করেছি। নাট্যমেলায় উপস্থিত নাট্যপ্রেমী মানুষেরা ভাগ করে নিলেন এই বছর মেলাতে তাদের অভিজ্ঞতার কথা। আমার নাম দীপাঞ্জন জোদ্দার, আমি সোনারপুর থেকে এসেছি। আজ ফেরারি ফৌজ নাটক দেখার জন্য আমি এই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছি। এই গিরিশ মঞ্চে এক্ষুনি দেখলাম, 2টো নাটক দেখলাম স্বল্প দৈর্ঘ্যের। এই নাটকটা দেখার জন্য অপেক্ষা করছি আমি। এখানে আমি 7 তারিখ থেকে দেখছি শিশির মঞ্চে, রবীন্দ্র সদনে। সবচেয়ে ভালো লেগেছে আজকের সম্রাট এই নাটকটা, এখন পর্যন্ত যা দেখেছি তাতে। আর আজকে আমি এই ফেরারি ফৌজ দেখতে এসেছি, উৎপল দত্তের লেখা।